দীপ্তর সন্ধ্যার সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। প্লট বরাদ্দে দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড, জয় ও পুতুলের ৫ বছরের জেল। থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩, প্রায় ১০ লাখ বাড়ি ও ২৭ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। চট্টগ্রামে প্রথম টি-20তে টস হেরে ব্যাট করছে আয়ারল্যান্ড, ৩ পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। এবারে বিস্তারিত। জুলাই গণহত্যার সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাজা বাড়াতে আপিল করবে প্রসিকিউশন। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে কথা জানান প্রসিকিউটর গাজী MH তামিম। গত 17 নভেম্বর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের দেয়া রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পেয়েছে প্রসিকিউশন। এতে একটি অভিযোগে শেখ হাসিনা ও কামালকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে, আরেকটি অভিযোগে দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড। রায় পর্যবেক্ষণের পর আমৃত্যু কারাদণ্ডের শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড করানোর জন্য আপিল করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে প্রসিকিউশন। আমরা রায় পর্যবেক্ষণ করছি, সিনিয়র প্রসিকিউটর আছেন আমাদের সাথে, চিফ প্রসিকিউটর স্যারও দেখছেন। আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি যে অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেবকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হয়েছে, এই দুটি অভিযোগের বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে অ্যাপিলেট ডিভিশনে অ্যাপিল করা হবে এই শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড করানোর জন্য। দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ 2025-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। বলেন, নতুন অধ্যাদেশে দুর্নীতি দমন কমিশনের সঙ্গে জড়িতদের নিয়মিত সম্পদের হিসাব দেওয়ার বিধান রাখা হয়েছে। দুদক অধ্যাদেশ ছাড়াও উপদেষ্টা পরিষদ আরও 3টি গুরুত্বপূর্ণ অধ্যাদেশে চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এগুলো হলো জাতীয় মানবাধিকার অধ্যাদেশ 2025-এর সংশোধনী অধ্যাদেশ, মানব পাচার প্রতিরোধ ও অভিবাসন অধ্যাদেশ এবং রাজুক আইন 2025-এর অনুমোদন। প্রেস সচিব আরও জানান, সারা দেশে ভবন নির্মাণের শৃঙ্খলা আনতে রাজুকের মতো কোনো প্রতিষ্ঠান করা যায় কিনা সে ব্যাপারে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন। একটা নীতিগত ডিসিশন হয়েছে যে দুর্নীতি কমিশনের যে অফিসার বা যারা এই সরাসরি এই দুর্নীতি দমনের সাথে সম্পৃক্ত তাদের সম্পদের হিসাব দিতে হবে। সিসিউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড এবং দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। খালেদা জিয়ার আরোগ্য কামনায় আগামীকাল জুমার নামাজের পর সারা দেশে বিশেষ দোয়া ও মোনাজাত করা হবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। গত রোববার রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। এরপর মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নেতৃত্ব দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আর নির্বাচন কমিশন সার্বিক বিষয়ে নজরদারি ও সমন্বয় করবে বলে জানিয়েছেন সংস্থাটির সচিব আখতার আহমেদ। তিনি আরও জানান, সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা 28 ফেব্রুয়ারি পর্যন্ত বহাল থাকবে এবং খোলা হবে মনিটরিং ও সাইবার সিকিউরিটি সেল। আইন শৃঙ্খলা বিষয়ে লিড মিনিস্ট্রি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্ব পালন করবে। তারা গাইডলাইন্স, প্রিন্সিপালস যেগুলো আছে কিভাবে কি কাজ করবেন না করবেন সে সম্পর্কে তারা অন্যান্যবারের মতন দিক নির্দেশনা দিবেন। ইলেকশন কমিশনে আমরা ওভারঅল মনিটরিং এবং কোঅর্ডিনেশনটা আমরা দেখব। 3টা ভাগে ডেভেলপমেন্ট প্ল্যানটাকে করা হচ্ছে। একটা হচ্ছে স্ট্যাটিক, সেটা হচ্ছে যে কেন্দ্রভিত্তিক, কেন্দ্রে কিছু নিরাপত্তা কর্মী থাকবেন, ওখানে স্ট্যাটিক থাকবেন। এর সাথে আমাদের চেকপোস্ট, বিভিন্ন জায়গায় চেকপোস্টের মাধ্যমে স্ট্যাটিক চেকপোস্ট হতে পারে, মোবাইল চেকপোস্ট হতে পারে। মোবাইল চেকপোস্ট হলে হয়তো একটা জায়গায় করা হলো, সেখান থেকে আবার 2 কিলোমিটার দূরে যে আবার করলেন, সেটাও আবার স্ট্যাটিক ইন নেচার। আর একটা থাকতে হবে সেন্ট্রাল রিজার্ভ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরগরম হয়ে উঠছে নীলফামারী 2 আসন। জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের পর বিএনপি দলীয় প্রার্থী চূড়ান্ত করায় জমে উঠেছে ভোটের মাঠ। নীলফামারী সদর উপজেলা নিয়ে গঠিত নীলফামারী 2 আসন। কৃষি নির্ভর এই আসনটিতে রয়েছে উত্তরের সবচেয়ে বড় শিল্প প্রতিষ্ঠান উত্তরা ইপিজেড। এই আসনটি 2001 সাল থেকেই দখলে ছিল আওয়ামী লীগের। নাট্য ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর 2024 সাল পর্যন্ত এই এলাকার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে জুলাই অভ্যুত্থানের পর রাজনৈতিক দৃশ্যপট আর আগের মতো নেই। নির্বাচন তিনটি বার হয়েছে, আমরা সুষ্ঠুভাবে নির্বাচন ভোট দিতে পারি নাই। আগামীতে একটা সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ একটা নির্বাচন চাচ্ছি আমরা। যে সরকার আসুক না কেন, সে সরকারের কাছে আমাদের একটাই দাবি, যেন আমরা যারা গরিব মানুষ আছি, আমরা যেন চিকিৎসা খাত থেকে, আমরা সেবা থেকে আমরা দূরে না থাকি। আমাদের এই স্বপ্নযাত্রার ভিত্তিতে প্রথম ইটটি হবে আমাদের ভোট। যে সরকারই আসুক না কেন, সেই সরকার যেন শিক্ষা খাতের বরাদ্দ বেশি রাখে। এবার আসনটিতে একক প্রার্থী দিয়েছে বিএনপি। মনোনয়নের আগে থেকেই ধানের শীষের হয়ে মাঠ দাপিয়ে বেড়াচ্ছে জেলা বিএনপির সদস্য সচিব AHM সাইফুল্লাহ রুবেল নামের এই প্রার্থী। তারেক রহমানের যে স্বপ্ন, বাংলাদেশ নিয়ে তিনি দিনরাত 24 ঘন্টা যে পরিশ্রম করছেন, 31 দফা আলোকে আমরা বাংলাদেশকে সাজাতে চাই, গুছাতে চাই। এদিকে অনেক আগে থেকেই প্রার্থী মনোনীত করে রেখেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আসনটিতে 2001 ও 2008 সালে জামায়াতের হয়ে নির্বাচন করা প্রয়াত আব্দুল লতিফের ছেলে আল ফারুক আব্দুল লতিফ দলীয় মনোনয়ন নিয়েছেন। নীলফামারীতে যে ইপিজেডটা, সেটা অপূর্ণাঙ্গ ইপিজেড। এখানে কোনো কন্টেইনার টার্মিনাল নেই, এখানে কোনো সি পোর্টের সাথে সরাসরি এই ইপিজেডের সরাসরি কোনো যোগাযোগ নাই। যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা, কন্টেইনার টার্মিনাল নির্মাণ করা এবং ইপিজেডে নীলফামারীতে উৎপাদিত হয় এমন ধরনের অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি তৈরি করা। আসনটিতে বিএনপি ও জামায়াতের পাশাপাশি মাঠে আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও গণ অধিকার পরিষদ সহ অন্যান্য দলও। ইসলামী দলগুলোর প্রতি ভোটারদের দুর্বলতা আমরা ভালো লক্ষ্য করছি। তো সেই জায়গা থেকে আমরা ভোটারদের কাছে যাচ্ছি এবং ভোটারদের কাছে ভালো একটা আশা পাচ্ছি। আমরা জনগণের কাছে যাচ্ছি, জনগণ বলতেছে তারা চাচ্ছে নতুনত্ব, তারা চাচ্ছে পরিবর্তন, তারা চাচ্ছে উন্নয়ন। সেক্ষেত্রে তারা আমাদেরকে সাপোর্ট করতেছেন। ইনশাল্লাহ আমরা জয়ী হব। যে জনগণের যে প্রাপ্তি নিয়ে, যে আশা নিয়ে যে সংগ্রাম করলাম, সেই সংগ্রামের যে অন্তর্বর্তী যিনি সরকার, সেই সরকারের কার্যকলাপগুলো তারা বিশেষ করে তাদের যে দাবি ছিল 4টে দাবি, কিন্তু এই যে দাবিগুলোকে নিয়ে তারা তালবাহানা করতেছে। আসনের ভোটাররা নিজেদের ভোটাধিকার প্রয়োগের জন্য অপেক্ষা করছেন একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এটা স্বল্প মাত্রার ভূমিকম্প। রিখটার স্কেলে এর মাত্রা ছিল 3.6। বিকেল 4:15 20 সেকেন্ডে এই ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশালে। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দেশে অনিবন্ধিত মুঠোফোন হ্যান্ডসেটের ব্যবহার রোধ ও টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা নিশ্চিতে 16 ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার NEIR ব্যবস্থা চালু করা হবে। বৃহস্পতিবার বৈধ ও নিরাপদ হ্যান্ডসেট ব্যবহারে NEIR এর গুরুত্ব শীর্ষক TRNB আয়োজিত সেমিনারে এ তথ্য জানান বিটিআরসির স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আমিনুল হক। তিনি বলেন, দেশে বর্তমানে অবাধে মোবাইল ফোন ক্লোন করা হচ্ছে। বিটিআরসি ডাটাবেস বিশ্লেষণ করে দেখা গেছে মাত্র 5টি IMEI নম্বরের বিপরীতে বাজারে পাওয়া গেছে প্রায় 50 লাখ হ্যান্ডসেট। 16 ডিসেম্বর থেকে হ্যান্ডসেট নিবন্ধন কার্যক্রম শুরু হবে জানিয়ে তিনি আরও বলেন, ব্যবসায়ীদের কাছে থাকা অবৈধ হ্যান্ডসেটগুলো যাচাই বাছাই করে ক্লোন ও রিফারবিশড ফোন বাদে বাকি সেটগুলো সরকার চাইলে রাজস্ব প্রাপ্তির মাধ্যমে বৈধ করে নেওয়ার সুযোগ দেবে। 16 তারিখ পর্যন্ত যত হ্যান্ডসেট এই নেটওয়ার্ক আছে সকল হ্যান্ডসেটকে অ্যালাউ করা হবে। মানে আপনি গ্রাহক হিসাবে যতক্ষণ পর্যন্ত স্বাভাবিকভাবে এই ধরনের কাজ করছেন, আপনি ক্লোন, গ্রে অথবা বৈধ হ্যান্ডসেট গ্রাহক হিসাবে আপনি টের পাওয়ার কথা না। শুধু আপনার কাছে একটা মেসেজ আসবে যে আপনার এই হ্যান্ডসেটটি বৈধ নয়, কিন্তু কোনোটা বন্ধ হবে না।
সরকারি নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণে বাংলাদেশের নাগরিকদের অংশগ্রহণ বাড়াতে বাংলাদেশ পার্টিসিপেশন পলিসি ফ্রেমওয়ার্কের খসড়া তৈরি করেছে মিডিয়া অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ MRED। বৃহস্পতিবার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অডিটোরিয়ামে আয়োজিত এই ফ্রেমওয়ার্কের খসড়া উপস্থাপন এবং হস্তান্তর অনুষ্ঠানে বক্তারা এমন তথ্য জানান। অনুষ্ঠানে প্রস্তাবিত ফ্রেমওয়ার্ক পলিসি উপস্থাপন করেন সোশ্যালের চেয়ারপারসন ডক্টর অনন্য রায়হান। তিনি বলেন, দেশের মানুষ ধীরে ধীরে ডিজিটালাইজেশনের দিকে যাচ্ছে। এই ফ্রেমওয়ার্ক কার্যকর হলে দেশের জনগণ ডিজিটালাইজেশনের মাধ্যমে সরকারের নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণে মতামত জানাতে পারবে। থাইল্যান্ডের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে। ত্রাণ ও মেডিকেল সামগ্রী পৌঁছে দিতে ২০টি হেলিকপ্টার ও ২০০ নৌযান নিয়োগ করেছে থাই কর্তৃপক্ষ। দক্ষিণাঞ্চলের বৃষ্টির পূর্বাভাস থাকায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। বন্যার কারণে বিচ্ছিন্ন হয়ে পড়া অঞ্চলগুলোর হাসপাতাল থেকে গুরুতর অসুস্থ রোগীদের সরিয়ে নিতে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। বন্যায় দেশটির ৯টি প্রদেশের ৯,৮০,০০০ বাড়ি এবং ২৭ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে হ্যাট ইয়াই শহরে। রয়টার্স জানিয়েছে, গেল কয়েকদিনের বিরামহীন ভারী বৃষ্টিতে থাইল্যান্ডের ৯টি প্রদেশ ও প্রতিবেশী মালয়েশিয়ার ৮টি প্রদেশ প্লাবিত হয়। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে বড় ধরনের অভিযান শুরু করেছে ইসরায়েল। স্থানীয় সময় বুধবার অঞ্চলটির তুবাস শহরে শতাধিক ইসরায়েলি সেনা সাঁজোয়া যান নিয়ে অবস্থান নেয়। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটি পশ্চিম তীরে ইসরায়েলের সবচেয়ে বড় সেনা সমাবেশ। শহরটিতে ঢুকেই সেখানকার কিছু ফিলিস্তিনি বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ দেয় নেতানিয়াহুর সেনারা। তুবাসের গভর্নর জানান, ইসরায়েলি বাহিনী হেলিকপ্টার থেকেও গুলি ছুঁড়েছে। এই বিষয়ে ইসরায়েলের সেনাবাহিনী জানায়, এটি বিস্তৃত পরিসরে একটি সন্ত্রাস বিরোধী অভিযান, যা কয়েকদিন ধরে চলতে পারে। অপরদিকে গাজার বেশ কিছু এলাকায় ইসরায়েলের বোমাবর্ষণের খবর পাওয়া গেছে। ত্রিদেশীয় সিরিজের লিগ পর্বের শেষ ম্যাচে আজ মাঠে নামবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। রাওয়ালপিন্ডিতে দিবারাত্রির ম্যাচ মাঠে গড়াবে সন্ধ্যা ৭টায়। ঘরের মাঠে টানা ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত করে রেখেছে পাকিস্তান। এদিকে 4 ম্যাচে 1 জয়ে জিম্বাবুয়ের পয়েন্ট 2 আর 1 ম্যাচ কম খেলে লঙ্কানদেরও পয়েন্ট 2। সমান পয়েন্ট থাকলেও রান রেটে দ্বিতীয় স্থানে জিম্বাবুয়ে আর শ্রীলঙ্কা রয়েছে তৃতীয় স্থানে। ত্রিদেশীয় সিরিজে ফাইনালে খেলতে হলে এই ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প নেই লঙ্কানদের। শেষ করব দীপ্তর সন্ধ্যার সংবাদ, তবে তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। প্লট বরাদ্দের দুর্নীতির 3 মামলায় শেখ হাসিনার 21 বছরের কারাদণ্ড, জয় ও পুতুলের 5 বছরের জেল। থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 33, প্রায় 10 লাখ বাড়ি ও 27 লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। চট্টগ্রামে প্রথম টি-20তে টস হেরে ব্যাট করছে আয়ারল্যান্ড, 3 পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।